নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প বাগদিপাড়া দিয়ে। তাহলে চলুন শুরু করছি। ভর দুপুরে দুলে বাগদি নায়েব মশাই সীমন্ত সরকারের ঘরের দাওয়ায় সাগ্রহ প্রতীক্ষায় বসে আছে। ছেলের মতো যত্নে পাশে তার পাকা বাঁশের লাঠিটি শোয়ানো, অনেক তেল আর অনেক স্নেহে পাকানো সেই লাঠি। কর্তাবাবুর হুকুমে বিদ্রোহী প্রজার মাথা ফাটিয়ে রক্ত মেখে পোক্তও হয়নি যে, এমন নয়। লাঠিটি হাতে নিয়ে দুলি সেই সকালবেলা বাগদিপাড়া থেকে বেরিয়েছিল। কাছারি বাড়ি গিয়েছিল কর্তাবাবুকে তার দুঃখ আর নালিশ জানাতে। জমিদার অনুকূল তার নালিশ নিবেদন কানেও তোলেনি। তার গুরুতর কিছু বলার আছে টের পেয়েই হুকুম দিয়েছিল, সীমন্তর কাছে যা দুলে, যা বলতে চাস সীমন্তকে বল, পরে আমি শুনবো ক্ষণ। সীমন্ত বলেছিল, কিরে দুলে, বুড়ো বয়সে আবার কোন ছুরির সাথে রং করে ফ্যাসাদে পড়েছিস নাকি? এখন বাবু আমি বড় ব্যস্ত, আমার বাড়ি যা, পুবের বেড়াটা ভেঙে গেছে, সেরে দিবি যা ততক্ষণ। কাছারির কাজ সেরে আসছি, তোর নালিশ শুনবো। পূবে হেলানো গাছের মাথা ঘেঁষা সূর্য তার মাথার ওপরে আকাশের মাঝখানে চড়া পর্যন্ত দুলে নায়েববাবুর বাড়িতে বেগার খেটেছে, বাগানের বেড়া সারিয়েছে। অন্য বাড়িতে চুক্তি করে নিলে এ কাজের জন্য সে কম করে ৮ আনা মজুরি পেত, কিন্তু বেলগাছে দেবতা থাকেন দুলের, তিনি সর্বশক্তিমান ভগবান, এবং সেই জন্য দুলে বাগদিপাড়ায় প্রধান। ওই বেলগাছের দেবতা বা দৈত্যকে সে মানে বলেই জমিদার আর নায়েব গোমস্তা তাকে পায়ের গোলাম হতে দিয়েছে। বাগদিপাড়ার মেয়ে মতো কারো বেগার না খেটে রেহাই নেই। অনেক বেলায় বাড়ি ফিরে সীমন্ত বলেছিল, একটু বস বাবা, চট করে নিয়ে খেয়ে নি, তারপর তোর নালিশ শুনবো। তোদের ভালো করতে করতে হারামজাদা আমি যে মারা গেলাম। দুলে সেই থেকে বসে আছে। মাঝ দিনের মাথার উপরের সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলতে আরম্ভ করেছে। তবু নীরবে বিনা প্রতিবাদে উপেক্ষা না করে তার উপায় কি? গ্রামের বাইরে যেখানে মেয়েদের পায়ের আধখানা মলের মতো বাঁক নিয়েছে নদী, সেইখানে ঘন বাঁশঝাড় জলাজঙ্গল ভরা জমিতে বাগদিপাড়া। সে পাড়ার সে প্রধান। সেটা তো বেলগাছের দেবতা জমিদার আর নায়েববাবুর দয়াতেই। তার রাজ্যে ওই বাগদিপাড়ায় আজ যখন বিদ্রোহ মাথাছাড়া দিয়ে উঠেছে, তার যখন খটকা লেগেছে ব্রাহ্মণ জমিদার নায়েব ভগবান ইংরেজরা, আর তাকে কতদিন প্রধান করে রাখতে পারবে, তখন এভাবে সীমন্তর বাড়ি এসে বেগার খেটে ধর্ণা না দিয়ে তার উপায় কি? তার রাজ্য যে যায় যায়। খাটুনি, খিদে আর মনের কষ্টে তার মাথা ঘুরছে। অর্ধেক দিন প্রতীক্ষা করালো, একবেলার বেশি বেগার খাটালো, এক দুমুঠো গুড়মুড়ি পর্যন্ত জল খেতে দেয়নি। এত বেলায় এসে তাকে বসিয়ে রেখে নিজে আরামে নাইতে খেতে গেল। তা হবে বই কি, বেলগাছের দেবতার মতোই এরা নিষ্ঠুর। আহা, নিষ্ঠুর বলে, অত্যাচারী বলেই তো এরা দেবতা। ভুড়িতে আলগা করে লুঙ্গি আটকে হুকো টানতে টানতে সীমন্ত এসে জল চৌকিটাতে ধপাস করে বসে ধোয়া ছাড়তে ছাড়তে বলল, চটপট বল দেখি, কি ব্যাপার? প্যানাসনি, এক কথায় বল। তোদের নালিশ শুনতে শুনতে প্রাণ বেরিয়ে গেল হারামজাদা বজ্জাতের দল। ঘুম পেয়েছে বাবু আমার। ঘরের ভেতরে থেকে মেয়েলি কণ্ঠে ঘুমপাড়ানি ছড়া শোনে, আয়রে ঘুম, যায়রে ঘুম, বাগদিপাড়া দিয়ে বাগদিদের ছেলে ঘুমোলো জাল মুড়ি দিয়ে। মাথায় ঝাঁকি দিয়ে দুলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, বলে, তবে তুমি ঘুমোতে যাও, নালিশ শুনে কাজ নেই। শোয়ানো লাঠি হাতে দুলে উঠতে যাবে, ব্যাপার বুঝে সচেতন হয়ে সীমন্ত দারুণ আতঙ্কে বলে বসে, রাগিস কেন? তুই আর আমি কি তফাৎ? তুই আমার পুত্র তুল্য, আমি হলাম তোর বাপ। বাপের পরে কি গোসা করে রে বেটা? কি বলছিস বল?
বলবো কি? দারুণ অভিমানে লাঠি আবার শুইয়ে রেখে হাত জোড় করে দুলে বলে, একদল বদবেজাত যে বাগদিপাড়া নস্টাত করে দিচ্ছে, সেদিকে তোমরা গা করবে না? কারখানায় খাটতে যায় সব্বনেশে গুনো, বাগদি সমাজ হারে খারে দিলে কি বলে শুনবে? বল না শুনি। বলে, মোরাও মানুষ, রাজা দেবতা, দেবতা মানুষ, বাবুলোক মানুষ, মোরাও মানুষ, মোরা ছোট কিসে? বলে, তো হয়েছে কি? হয়েছে কি? ঠাকুরের থানের বাঁধ কাটতে চায়, এই হয়েছে। ঠাকুরের থানের এই অপমানের কথা উচ্চারণ করতে হলো বলেই নিজের দু কান মলে দুলে শিউরে ওঠে। বলিস কিরে, কবে কাটবে? অনেকে গাইগুই করছে, তাইতে ভরসা পাচ্ছে না, নাহলে কবে কেটে দিত। তবে রাত দিন জপাচ্ছে, ইয়াকে উয়াকে রাজি করাচ্ছে, বেশি দিন আর সামলানো যাবে মোর ভরসা নাই। তোমরা এবারে বিহিত করো। বাগদিপাড়া জলার কাছে, প্রায় জলার মধ্যেই। প্রতি বছর বর্ষায় জলার জল পাড়ায় ওঠে। আবদ্ধ জল পচতে পচতে 1 আঙুল 1.5 আঙুল সরতে সরতে আরেক বর্ষার আগে শুধু কিছুদিনের জন্য খানিকটা সরে যায়। তফাতে নিচু জমির স্বাভাবিক জলা, চারিদিকে জমি উঁচু, জলা ওখানে থাকবেই। পশ্চিমে জমি শুধু একটু কম উঁচু। আগে ওইদিকে জলার কিছু বাড়তি জল বেরিয়ে যেত, বর্ষার জল পাড়া পর্যন্ত উঠত না। বহুকাল আগে, সে কতকাল আগে কারোর আজ স্মরণ নেই, এক ব্রাহ্মণ সন্ন্যাসী পশ্চিম দিকে এক জায়গায় হাত 30 লম্বা, 10-12 হাত চওড়া এবং 5-6 হাত উঁচু একটি বেদি বানায় ইট আর মাটি দিয়ে। তার নাকি স্বপ্নাদেশ হয় যে বাগদি সমাজের চিরদিনের কল্যাণের জন্য ওখানে শিবাই ঠাকুরের বেদি স্থাপন করতে হবে। এবং অমনি আশ্চর্য ব্যাপার, স্বপ্নাদেশের খবর শোনা মাত্র জমিদার স্বয়ং উদ্যোগী হয়ে টাকা আর লোক দিয়ে তাড়াতাড়ি বেদিটা বানিয়ে দেয়। মহা সমারোহে বেদিতে ঠাকুর প্রতিষ্ঠা হয়। বাগদিদের মধ্যে নেশা, উত্তেজনা আর উল্লাসের সীমা পরিসীমা থাকে না। সেই থেকে ওই ঠাকুরের থান তাদের সমস্ত ধর্মকর্ম, সামাজিক অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে। এবং সেই থেকে বর্ষাকালে জলা ভরে উঠবার পর বাড়তি জল ঠাকুরের থান ডিঙিয়ে চিরদিনের মতো বেরিয়ে যেতে না পেরে পাড়ার মধ্যে ঢুকে জমা হতে শুরু করেছে। ঠাকুরের বেদি জল আটকানোয় জমিদারের কি লাভ হয়েছে সেটা প্রত্যক্ষ, সবাই জানে। তবে এইসব ব্যাপার জেনেও না জানাই নিয়ম। বাগদিপাড়ার মঙ্গলের জন্যই খরচপত্র করে জমিদার ঠাকুরের থান বানিয়ে দিয়েছে, এটা সত্য বলে মানায় নিয়ম। শ্রীমন্তের কিঞ্চিত আগ্রহ জাগে, হাই তুলে বলে, কি বলে জপাচ্ছে? ঠাকুরের থান তো বেগার তেভাগা নয়। দুলে তার ঝাঁকড়া চুল পিছনে ঠেলে দেয়। চুলে তার কটা রং ধরেছে, বিশেষ পাল পর্বণে কদাচিৎ একটু তেল পড়ে। চুলে অসংখ্য উকুনের বাসা। মাঝে মাঝে যখন সে পাগলের মতো মাথা চুলকায়, তখন মনে হয় রাগে বুঝি নিজের চুল ছিঁড়ছে। শোন তবে কি বলে, পাপ কথা মোরা উচ্চারণ করতে মোর গা কাঁপে। বলে, মোরা খাটি খাই, ছোট কিসে, মোরা সজ্জাত হব, মোরা বজ্জাতি ধরম মানব নাই। সজ্জাত কিরে? ঠাকুর মশাইরা তোমরা বাবুরা যে জাত, তার চেয়ে উঁচু জাত, ভালো জাত। ও সৎ জাত, উঁচু জাত। দুলে মাথা হেলিয়ে সায় দেয়, হ্যাঁ সজ্জাত। বলে, ব্রহ্মাণ্ড সংসার পাল্টে গেছে, বামুনের যে সেরা জাত এ যে পৃথিবীতে, মজুরের জাত, খাটিয়ের জাত। যে খাটবে সে জাতের লোক, বাস। আর সব বেজাত বজ্জাত। কেন না তারা চোর ছ্যাচোর? কেন না যারা খাটে তাদের অন্ন চুরি করে খায়। চোর বেজাতের দেবতা ধরম মোরা মানি না, মোরা সজ্জাত। বলতে বলতে দুলে বাগদি কেঁদে বলে, কুলি কাঠা ছোড়াছুড়ি মোর পাড়া সমাজ বেদখল করলে গো, তোমরা এর বিহাত করো। ভাত খেয়ে তামাক টানতে টানতে সীমান্তের ঠুল আসছিল। দুলের বিবরণ শুনে বিশেষ বিচলিত হয় না। বাগদিপাড়ায় আবার বিদ্রোহ?
জোয়ানদের মধ্যে কিছুটা বেয়াদবি বেড়েছে এই পর্যন্ত। দুটো গুঁতো খেলে ঠিক হয়ে যাবে। সমাজের মাতব্বর নিজে অনুগত থাকে, 10 জনকে অনুগত রাখে। সেজন্য দুলের নালিশের প্রতিকারের ব্যবস্থা একটা করতে হবে। কিন্তু 10 জনকে বশে রাখার যোগ্যতাও অবশ্য মাতব্বরের কিছুটা থাকা দরকার। মাতব্বরের এতটা নরম হলে কি চলে? সীমান্ত ধমকে বলে, কাঁদিস না বেটা, মেয়ে ছেলের মতো কাঁদতে লেগেছে। সাদে কি তোকে কেউ মানে না? দুলে ভাবাবেগ সামলে মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলে, তোমরা হলে মা বাপ, তোমাদের ঠেয়ে কাঁদতে পারি না তো দুলে বাগদি কেমন মরদ 10টা গায়ের মানুষ জানে। সীমন্ত একটা অবজ্ঞাসূচক আওয়াজ করে বলে, মরদ যদি তো ওদের ধরে ঠেঙিয়ে দিতে পারিস না বেটা। উই তো মোর পোড়া কপাল। আবার হাউমাউ করে কেঁদে ওঠে দুলে। তোমরা বুঝবে নি, ই যে সামাজিক অমান্যী জাত, জেতের ব্যাপার, ঠেঙাবো কাকে? সামাজিক বৈঠক ডেকে বিচার ও শাস্তির ব্যবস্থা করার চেষ্টা কি আর করেনি দুলে? কিন্তু কে মানছে বিচার? কে মাথা পেতে নিচ্ছে শাস্তি? যাদের যাতে ঠেলবে, একঘরে করবে, তারাই যে বর্জন করেছে। যে কজন দুলের পক্ষে আছে তাদের খুঁটিতে বেঁধে যে ঠেঙাবে, মাথা মুড়বে, ছ্যাঁকা দেবে, তার উপায় কোথায়? ওরাই যে উল্টে তাদের পিটিয়ে দেবার মতো দলে ভারী। দুলে বরং জাত, ধর্ম, ঠাকুর, দেবতা, চিরকালের রীতিনীতির কথা বুঝিয়ে বুঝিয়ে কারণে অকারণে পচায় খাওয়া সামাজিক পরফূর্তির ব্যবস্থা করে। তাতে মেয়েমদের মেলামশার নিয়ম নীতি আরও শিথিল করে, কিছুটা প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছে। নাহলে সব চুরমার হয়ে যেত এতদিনে। কিন্তু মোর আর ক্ষমতা নাই, এবারে তোমরা বিহিত করো। শ্রীমন্তের আবার ঢুল আসে। সে বলে, আচ্ছা আচ্ছা, সে হবে খন। ভারী সব মস্ত লোক, তার আবার বিহিতের ভাবনা। কে কে পান্ডা হয়েছে নাম বলতো? বিষে, শিবু। উপরে ভাদ্র শেষের মাথা ফাটা রোদ, তলায় বর্ষার পরিপূর্ণ জলা। পুকুর ভিজে মাটি থেকে গরম ভাপ উঠছে। বাগদিপাড়ার দিকে চলতে চলতে হিংসার আনন্দে চোখে প্রায় ঝাপসা দেখতে থাকে দুলে। হোক বিহিত, চরম বিহিত হোক। তার প্রতিপত্তি, তার অধিকার নষ্ট হবার বদলে বাগদিপাড়াটাই যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তাতেও দুলে আপত্তি নেই। সমস্ত দেবতা অপদেবতার কাজে দুলে মাথা কপাল খুঁড়ে প্রার্থনা জানায়। সজাত যারা, তারা তারা শত্রু, তারা ধ্বংস হয়ে যাক। দেবতার রোষ, পিতৃপুরুষের কোপ, জমিদার পুলিশের ক্রোধ হয়ে এসে তাদের ধ্বংস করে দিক। মনে মনে দুলে অনেক কিছু মানত করে। বাগদিপাড়ার জল কাদা শীতকালের আগে শুকায় না, শুকোবার আগে পচে যায়। গ্রামের বাইরে নিচু জমিতে তাদের কুড়ে বাঁধবার ঠাঁই। সাধ করে কোন মানুষ সেখানে কখনো থাকে না। বহুকাল আগে বাগদিরা যখন রাজার হয়ে লড়াই করত, তখন রাজা জমিদারের প্রজা ঠেঙানো লেঠেল পুলিশ আর বেগারতারির বিনিময়ে সামান্য জমি পেয়েছিল। নামমাত্র একটা বৃত্তির ব্যবস্থা ছিল। লাঠি মাঝে মাঝে তারা আজও ধরে, তবে পেশা হিসেবে তুচ্ছ হয়ে গেছে। জমির টুকরো নানাভাবে খসে গেছে তাদের দখল হতে। বৃত্তির বদলে পূজা পার্বণে চিড়ে মন্ডা শীতে পায়, কিন্তু রীতি হিসেবে বেগার খাটা আজও ঠিক বজায় রয়ে গেছে। আর আছে তাদের কিছুটা দুর্ধর্ষ বন্য ও বোকা করে রাখার জন্য খাওয়া পরা, চলাফেরা, ধর্ম, কর্ম, সমাজ করা ইত্যাদি বিষয়ে যেসব বর্বর রীতিনীতি ব্যবস্থা চাপানো হয়েছিল, তার অবশিষ্ট পরিশিষ্ট আছে। মানে এই যে সেদিনও ছিল, যুদ্ধের বাস্তব ধাক্কায় এখন যায় যায় অবস্থা। কাছাকাছি যুদ্ধকালীন কারখানা বসায় ধাক্কাটা লেগেছে প্রচণ্ডভাবে। জীবিকার তাগিদে বুড়ো আর মাতব্বরের বাধা নিষেধ অমান্য করে কারখানায় খাটতে গিয়ে অনেকে হয়ে এসেছে পুরনো অচল সমাজ ভাঙা বোমা। নতুন আশা, নতুন ভবিষ্যতের ইঙ্গিত পেয়ে কত অল্প দিনে কি অদ্ভুতভাবে যে প্রাণবন্ত সচেতন হয়ে উঠেছে অন্ধকারে বদ্ধ পশুগুলি,
তারা মাতিয়ে দিয়েছে বাগদিপাড়ার পচায় খাওয়া মেয়ে পুরুষে যথেচ্ছাচারী ব্রাহ্মণের ছায়াভীরু অপদেবতার আতঙ্কে বিহল মারামারিতে পটু ক্ষেত মজুর জেলে মাঝি চাটায় বোনা ঘরামি খাটা বাগদিদের। উঁচুতলার মানুষের আচার নিয়মের বাঁধন থেকে মুক্তি ভোগ করার ফলে এতদিন যা ছিল তাদের বর্বরতার পাশবিক সাহস, রাজার জন্য লাঠি হাতে খুন করতে ভয় না পাওয়া চেতনার ছোঁয়াচ লাগামাত্র তা পরিণত হতে আরম্ভ করেছে তেজে। আজকে এই তেজের প্রমাণ দুলে প্রত্যক্ষ করে। দুপুরে এই প্রচণ্ড রোদে শতাধিক বাগদি মেয়ে পুরুষ কোদাল খন্তা নিয়ে ঠাকুরের থান খুঁড়ছে। একপাশে 4-5 হাত চওড়া সুড়ঙ্গ কাটছে বেদিতে। এ কি দুঃস্বপ্ন দেখালে ঠাকুর, এ কি সর্বনাশ ঘটালে? বাগদি সমাজের বিদ্রোহ দমনের বিহিত করতে এক সকাল যে কর্তা বাড়ি আর নায়েববাবুর বাড়ি ধর্ণা দিয়েছে তার মধ্যে জগৎ উলটপালট হয়ে গেল। অপরাধ কি হয়েছে কোনো? ঠাকুরের থানে ধর্ণা দিতে সে কসুর করেনি। হতে দিয়ে পড়ে থাকতে থাকতে তার যখন মনে হয়েছে ঠাকুর নিজে ফিসফিস করে শীষ দিয়ে আদেশ দিলেন কর্তাবাবুর কাছে বিহিত ব্যবস্থা করতে যাওয়ার জন্য, শুধু তখনই তো সে ওদিকে ধর্ণা দিতে গিয়েছে। উন্মাদের মতো ছুটে গিয়ে দুলে চিৎকার করে, সর্বনাশ হবে, সর্বনাশ হবে, ঠাকুরের থানে কোদাল ছোঁয়ালি? শিবু কোদাল ধরে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, বাবুদের ঠাকুর ঘরে নালা থাকে, মোরা একটা জল নিকাশের নালা করে দিচ্ছি, ঠাকুরের থান তোমার ঠিক রইবে। পালা পালা সব, কর্তাবাবুকে খবর দিয়ে এসেছি, পুলিশ আসছে, মিলিটারি আসছে, পালা পালা সব পালা। সকলে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। দুলালি কচি বয়সে কারখানায় খাটতে গিয়ে জাত ধর্ম সব নষ্ট করেছে। খন্তা হাতে এগিয়ে গিয়ে সে বলে, আরে বুড়ো, তোর মরণ নয়, খপর দিচ্ছিস, বজ্জাতি করে খপর দিচ্ছিস। দুলালির খন্তার ঘায়ে মাথা ফেটে হুমড়ি খেয়ে পড়ে দুলে। রক্তে তার রুক্ষ কটা চুলে চাপ চাপ চটা বাঁধতে থাকে। ঠাকুরের থানে নালা কাটা হলে বাড়তি বদ জলের স্রোত প্রবল বেগে ভেসে বেরিয়ে যেতে আরম্ভ করলে সকালে ধরাধরি করে দুলেকে সেই স্রোতে ভাসিয়ে দেয়।